হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকা স্টাডিজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। আজকে ক্লাসে তোমাদের সাথে উপস্থিত আছি আমি আবু আজাদ সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট 8 নিয়ে, যেটার নাম হলো ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য। আচ্ছা, এবার আমরা চলে যাব লেসন 1-এ, দ্য ষাট গম্বুজ মস্ক বা দ্য ষাট গম্বুজ মসজিদ। চলো শুরু করা যাক আজকে ক্লাস। Heritage is what we inherit from the past, live with in the present and then pass on to our children or future generation. তো ঐতিহ্য কি? এমন এক জিনিস যা আমরা আমাদের অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই, বর্তমানে বাস করি এবং তারপর আমাদের সন্তানদের বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য আমাদের জীবনের অনন্য উৎস ও অনুপ্রেরণা। When we speak of world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, it indicates places and sites that we inherited from the past and pass on the future generation of the entire world. এমন একটি স্থান বা জায়গা ইঙ্গিত করি যা আমরা অতীত থেকে পেয়েছি এবং সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই। The ষাট গম্বুজ Mosque in Bagherhat is such a heritage. It became a UNESCO World Heritage Site in 1985. ঠিক তেমনি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এমনই এক ঐতিহ্য যেটা 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি স্থান হয়েছিল। Originally, the historic mosque city was known as Khalifatabad. It is situated at the outskirts of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. ওকে, মূলত এই ঐতিহাসিক মসজিদের শহর খলিফাতাবাদ হিসেবে পরিচিত ছিল। এটি বাগেরহাট শহরের প্রান্তদেশে অবস্থিত, যা সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। এই খলিফাতাবাদটা ছিল একটি মুসলিম উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল আ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th century। এটা পঞ্চদশ শতাব্দীতে তুর্কি জেনারেল ধর্মপরায়ণ যোদ্ধা উলুগ খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। শহরের অবকাঠামোগত গোড়ার দিকের ইসলামী স্মৃতিস্তম্ভ এবং অনেক মসজিদে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা প্রকাশ করে। Baked bricks were used for the construction of the buildings. The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decorations were a combination of Mughal and Turkish architecture. All right. কি বলেছে যে এই ভবনগুলো নির্মাণ করতে বেকড ইট বা পোড়া ইট ব্যবহার করা হয়েছে। শহরের পরিকল্পনায় ইসলামী স্থাপত্যের ঐতিহ্যগত বৈশিষ্ট্যের প্রাধান্য লক্ষ্য করা যায় এবং অলঙ্করণে মোঘল ও তুর্কি স্থাপত্যের সমন্বয় এখানে দেখা যায়। Khan Jahan built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. খান জাহান পরস্পর সংযুক্ত পথের সমন্বয়ে অনেক রাস্তা, সেতু, সরকারি ভবন এবং জলাধার নির্মাণ করেন যাতে শহরটি বাসযোগ্য হয়। There were about 360 mosques. সেখানে প্রায় 360টার মতো মসজিদ ছিল ইন দ্য সিটি, শহরের মধ্যে। Among them the most remarkable is the multi-domed ষাট গম্বুজ মস্ক, এবং এর মধ্যে বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদ সবচাইতে উল্লেখযোগ্য বা লক্ষণীয়। The mosque is unique in the sense that it has 60 pillars in that support the roof with 77 low height domes. এবং এই মসজিদে এই অর্থ অনন্য যে এতে 60টি থাম রয়েছে যা ছাদকে ধরে রাখে, সেখানে 77টি কম উচ্চতার গম্বুজ আছে। The 4 towers and 4 corners have smaller domes at the top as well. The vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. It has 7 aisles running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns. এর চার কোণায় 4 স্তম্ভের উপরিভাগেরও ছোট ছোট গম্বুজ রয়েছে
এর সুবিশাল নামাজ ঘরের পূর্ব দিকে 11টি নিয়মিত দরজা রয়েছে, উত্তর দক্ষিণ দিকে আলো বায়ু চলাচলের জন্য 60টি করে দরজা আছে। এতে মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টা করিডোর আছে এবং 11টা খিলান লক্ষ্য করা যায় সরু পথের স্তম্ভের মাঝখানে। অ্যান্ড দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস created by the domes. The thickness of the arches is 6 feet and have slightly narrowing hollow around. এই স্তম্ভগুলো গম্বুজ দ্বারা সৃষ্ট বাঁকানো তোরণগুলোকে সহায়তা করে। এই তোরণগুলোর ঘনত্ব 6 ফিট এবং এতে কিঞ্চিত সংকীর্ণ ফাঁকা ও বৃত্তাকার দেয়াল আছে। The west wall in the interior has 11 mihrabs, niche in mosque pointing toward Makkah. These mihrabs are decorated with stonework and terracotta. The floor of the mosque is made of brick. মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালটিতে 11টি মিহরাব রয়েছে। মসজিদের ভেতর কোণা বা মক্কার দিকে সারা করা যেটা বলা হয়, মিহরাবগুলো পাথর ও টেরাকোটা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। মসজিদের মেঝে ইটের তৈরি। Besides being used as a prayer hall, Khan Jahan used the mosque as court too. Today it is one of the greatest tourist attractions and one of the best architectural beauties of Bangladesh. এবং মসজিদটিকে নামাজের ঘর হিসেবে ব্যবহার করা ছাড়াও খান জাহান একে তার আদালত হিসেবে ব্যবহার করতেন এবং এটি অন্যতম পর্যটন আকর্ষণ এবং বাংলাদেশের সেরা স্থাপত্য সৌন্দর্যের একটি। এবার লিসেন টু দ্য সোমপুর মহাবিহার। দ্য সোমপুর মহাবিহার। আচ্ছা, Paharpur is an important archaeological site situated in a village named Paharpur in Nagaon district of northern Bangladesh. বাংলাদেশের উত্তরে নওগাঁ জেলার পাহাড়পুর নামক একটি গ্রামে অবস্থিত পাহাড়পুর একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নওগাঁ is mainly plain land, but in the middle of it stood a hill covered with jungle. এবং নওগাঁ মূলত একটি সমতল ভূমি, কিন্তু এর মধ্যভাগে জলাকীর্ণ একটি পাহাড় অবস্থান করছে। নওগাঁ is when the jungle was cleared and the hill excavated, there emerged a lofty ruin of an ancient temple. The temple is about 24 meters high from the surrounding level. Pahar means hill, hence the name Paharpur. এবং যখন জঙ্গলটি পরিষ্কার করা হলো ও পাহাড়টি খনন করা হলো, তখন একটি সুপ্রাচীন মন্দিরের সুউচ্চ ধ্বংসাবশেষ বেরিয়ে আসলো। মন্দিরটি পারিপার্শ্বিকের সমতল ভূমি থেকে প্রায় 24 মিটার উঁচু এবং পাহাড় বলতে পাহাড় বোঝায়, এজন্য পাহাড়পুর নামকরণ করা হয়েছে। দ্য পাহাড়পুর সাইট হ্যাজ বিন এক্সাকেভেটেড অ্যান্ড রি-এক্সাকেভেটেড আ নাম্বার অফ টাইমস বাই আর্কিওলজিস্ট। এবং এই পাহাড়পুরটি নিদর্শনটি প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক অনেকবার খনন এবং পুনঃখনন করা হয়েছে। আচ্ছা, স্যার আলেকজান্ডার কানিংহাম, archaeological surveyor of India, visited the place in 1879. He intended to carry out an extensive excavation built but was prevented by the landowner. ঠিক আছে, ভারতের প্রত্নতত্ত্ব বিষয়ক পরিমাপক স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে স্থানটি পরিদর্শন করেন। তিনি ব্যাপক খনন কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন, কিন্তু ভূস্বামী বাদ সাধলেন, মানে জমির মালিক আর কি সেটা করতে দেননি। আচ্ছা, nevertheless he was satisfied with whatever excavation he was permitted to carry out. কিন্তু তা সত্ত্বেও তাকে যতটুকু খনন কার্য চালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়েছিল তা নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন। This site declared to be protected by the Archaeological Survey of India in 1990 under the Ancient Monuments Preservation Act of 1904. 1904 সালের প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইনের অধীনে 1919 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক নিদর্শনটিকে রক্ষার ঘোষণা করা হয়। Systematic and regular excavation started jointly by Archaeological Survey of India and Varendra Research Society of Rajshahi and Calcutta University in 1923. এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ এবং রাজশাহীর বরেন্দ্র গবেষণা সোসাইটি ও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথভাবে 1923 সালে পদ্ধতিগত ও নিয়মিত খনন কার্য শুরু করা হয়। They excavated the southwest corner of the monastery. তারা আশ্রমটির দক্ষিণ পশ্চিম কোণে খনন কার্য করে। Next, in 1925 to 1926, historian and archaeologist R.D. Banerjee excavated the northern
part of the central mound. From 1926 to 1927 onward, excavation was carried out under the supervision of 𝐂𝐿 দীক্ষিত। এবং পরবর্তীতে 1925-26-এ ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ আর.ডি. ব্যানার্জি কেন্দ্রীয় টিবিটির উপর উত্তর পার্শ্বে খনন কার্য করেছিলেন এবং 1926-27-এ কে.এন. দীক্ষিতের অধীনে খনন কার্য চালিয়ে যাওয়া হয়। The Department of Archaeology of Bangladesh brought the site under further excavation after independence. স্বাধীনতার পরে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ নিদর্শনটি অধিকতর খনন কার্যে নিয়ে আসে। The operations took place in 2 phases এবং এই কার্যক্রমটি দুটি পর্যায়ে সংগঠিত হয়। The first phase was initiated in 1981-1982 and continued till 1984-85. প্রথমটা শুরু হয় 81-82 সালে এবং সেটা 84-85 সাল পর্যন্ত চলে। The second phase was started in 1988 to 1989 and continued till 1990-1991 এবং দ্বিতীয় পর্যায়টি 88-89 সাল থেকে শুরু হয় এবং 90-91 সাল পর্যন্ত চলে। Okay, the pre-liberation expeditions have revealed the architecture of a vast Buddhist monastery. স্বাধীনতা পূর্ববর্তী অভিযানে বিশাল বৌদ্ধ আশ্রম সোমপুর মহাবিহারের স্থাপত্য শিল্প প্রকাশ পায়। The সোমপুরা মহাবিহার, it is dominated by the central shrine, attracting immediate attention by its lofty height and unusual architectural design. এর প্রধান অংশ জুড়ে আছে কেন্দ্রীয় মন্দির, যা এর সুউচ্চ চূড়া এবং অসাধারণ স্থাপত্য নকশার জন্য তাৎক্ষণিকভাবে দৃষ্টি আকর্ষণ করে। সোমপুর মহাবিহার was one of the most famous Buddhist institutions for monks of ancient Bengal and Southern Asia. সোমপুর মহাবিহার প্রাচীন বাংলা ও দক্ষিণ এশিয়ার সন্ন্যাসীদের জন্য সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ আশ্রমগুলোর মধ্যে অন্যতম ছিল। The excavated complex at Paharpur has been identified as Sompura Mohavihar, built by the second Pala king Dharmapal 781 to 821 AD. Some clay seals from the ruins of bear the inscription Sri Sompur Sri Dharmapal Deva Mahaviraya Bhikshu Shankashaya এবং পাহাড়পুরের খননকৃত কমপ্লেক্সটি সোমপুর মহাবিহার নামে পরিচিত পেল, যা দ্বিতীয় পাল ধর্মপাল কর্তৃক নির্মিত এবং ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত কিছু কাদার সিলমোহর খোদাই করা আছে, যেগুলো শ্রী সোমপুর শ্রী ধর্মপাল দেব মহাবিহারা ভিক্ষু সংঘ লেখা ছিল। The Pala rulers were devout Buddhists and they founded a number of monasteries throughout their growing empire. এবং পাল রাজাগণ ছিলেন ধর্মপ্রাণ বৌদ্ধ এবং তারা তাদের বর্ধিষ্ণু সাম্রাজ্যে অনেকগুলো আশ্রম নির্মাণ করেছিলেন। Some of them became great centers of learning and their reputation quickly spread throughout Asia. এবং সেগুলোর মধ্যে কতিপয় শিক্ষা কেন্দ্র পরিণত হয় এবং তাদের সুখ্যাতি এশিয়ার মধ্যে সর্বদূত ছড়িয়ে পড়ে। সোমপুরা মহাবিহারাস close relationship with the ruling dynasty implied that it shared the political ups and downs of its benefactors. শাসক সাম্রাজ্যের সাথে সোমপুর মহাবিহারের নিবিড় সম্পর্ক এটি নির্দেশ করে যে এর পৃষ্ঠপোষকদের রাজনৈতিক উত্থান পতনের সাথে এটি সম্পর্কযুক্ত ছিল। এবার লেসন 3 চলে আসি আমরা, দ্য স্ট্যাচু অফ লিবার্টি, যেটা ইউএসএ তে অবস্থিত। ওকে, এর আগে যেটা ধরেছিলাম আমরা সোমপুর বিহার মহাবিহার এবং সাথে যে আমাদের 60 গম্বুজ মসজিদ আছে, সেই দুইটা বাংলাদেশেই অবস্থিত। তো এবার আমরা যাব যে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকাতে আছে। Okay, the French sculptor Frédéric Auguste Bartholdi was assigned to design and complete a sculpture, Liberty Enlightening the World, within 1876, so that it could be a gift for the Americans on the occasion of the 100th anniversary of the American Declaration of Independence. ফরাসি ভাস্কর ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডিকে 1876 সালের মধ্যে লিবার্টি ইনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নামক একটি ভাস্কর্যের নকশা সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হলো, যাতে করে আমেরিকানদের স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এটি একটি উপহার হতে পারে। দ্য স্ট্যাচু ওয়াজ আ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড ফ্রান্স। এটা ছিল আমেরিকা এবং ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ। দ্য ফ্রেঞ্চ পিপল বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দ্য স্টেটস and the people of the USA built the pedestal for the statue. ফ্রান্সের জনগণ ভাস্কর্যটি নির্মাণ করে,
যুক্তরাষ্ট্রে স্থাপন করবেন এবং আমেরিকানরা ভাস্কর্যটির স্তম্ভের ভিত্তি তৈরি করবেন। রেজিং মানি ফর দ্য পেডেস্টাল ওয়াজ কমপ্লিটেড ইন অগাস্ট 1885 এবং 1885 সালের আগস্ট মাসে স্তম্ভের ভিত্তি তৈরির অর্থ সংগ্রহ শেষ হলো অ্যান্ড দ্য কনস্ট্রাকশন অফ দ্য পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886 এবং 1886 সালের এপ্রিল মাসে স্তম্ভের ভিত্তি তৈরি করার কাজ সম্পন্ন হলো। ইতোমধ্যে ইন দ্য মিন টাইম ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884 এবং ইতোমধ্যে 1884 সালে জুলাই মাসে ফ্রান্স ভাস্কর্য নির্মাণের কাজ সম্পন্ন করলো। দে সেন্ট ইট টু নিউ ইয়র্ক বাই দ্য ফ্রেঞ্চ ওয়ারশিপ ইজার ইন 1885 এবং 1885 সালে ফরাসি যুদ্ধজাহাজ আইজারে তারা ভাস্কর্যটি নিউ ইয়র্কে পাঠালো। While transporting the statue, it was split up into 350 pieces and packed in 214 carats এবং এটি ভাস্কর্যটি পাঠানোর সময় এটিকে 350টি ভাগে এবং 14টি কাঠের বাক্সে প্যাকেট করে পাঠানো হয়েছিল। It took 4 months to put the statue together and place it on the pedestal এবং ভাস্কর্যটি সম্পূর্ণ একত্রিত করে ভিত্তিপ্রস্তর উপর স্থাপন করতে প্রায় 4 মাস সময় লেগেছিল। The thousands of people saw the unveiling ceremony of the Statue of the Liberty on 28 October 1886 এবং 1886 সালে 28 অক্টোবর হাজার হাজার লোক স্বাধীনতা ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিল। The freedom that the statue stands for is not stationary এই ভাস্কর্যটি যে স্বাধীনতা প্রকাশ করেছে তা কোনো স্থায়ী অবস্থা নয়। The broken chain wrapped around her feet sticking out from the bottom of her robe symbolizes her free forward movement, enlightening the world with her torch, free from oppression and slavery. তার পোশাকের নিচ থেকে বের হওয়া পায়ের চারদিকে আবৃত ভাঙা শিকল স্বাধীন এবং সম্মুখে অগ্রসর হওয়ার প্রতীকী অর্থ প্রকাশ করে। তার টর্চ দিয়ে বিশ্বকে আলোকিত করার নির্যাতন এবং দাসত্ব থেকে মুক্তির প্রতীকী অর্থ বহন করে। The statue's original torch was the first part constructed in 1876. স্ট্যাচুটির ভাস্কর্যটির মূল টর্চ লাইটটি 1876 সালে প্রথম নির্মাণ করা হয়। It was replaced by a new copper torch covered in 24 karat gold leaf in 1984 এবং 1984 সালে 24 ক্যারেট স্বর্ণাবৃত্ত একটি নতুন তামার টর্চ দ্বারা এটি প্রতিস্থাপন করা হয়। The torch is lighted by flood light at night. The original torch is currently located in the lobby of the monument. Access to the torch has been closed since 1916 এবং রাতের বেলা ফ্লাড লাইটের আলো দিয়ে টর্চটি আলোকিত করা হয়। মূল টর্চটি বর্তমানে স্তম্ভটির প্রবেশদ্বারে রাখা আছে। 1916 সাল থেকে এই টর্চটির কাছে যাওয়া বন্ধ রাখা আছে। From 28 October 2011 on the 125th anniversary, the Statue of Liberty was also named Liberty, enlightening the World Wide Web. The credit goes to a series of new webcams placed around her torch. Several imaging views will be just a click of a mouse away. 2011 সাল 28 অক্টোবর থেকে এর 125তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে স্ট্যাচু অফ লিবার্টির নাম পরিবর্তন করে লিবার্টি ইনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এও রাখা হয়। টর্চের চারদিকে কয়েক ধাপে নতুন ওয়েব ক্যামেরা স্থাপন করার কারণে এই নামকরণ। বিভিন্ন আনন্দঘন দৃশ্য এখন কেবল মাউস ক্লিকেই দেখা সম্ভব হবে। অন ক্লিয়ার ডেইজ 3 cameras provide unobstructed views of scenes far and near. বিভিন্ন পরিষ্কার দিনে 3টি ক্যামেরা দূরের এবং কাছের অবাধ দৃশ্য উপস্থাপন করে। 2 cameras provide an ultra wide angle interactive view of the famous golden torch. কি করে 2টি ক্যামেরা এই বিখ্যাত স্বর্ণাবৃত টর্চের কৌণিক দৃশ্য চাহিদা মতো সরবরাহ করছে। The remaining camera looks downwards towards the crown of the Statue of Liberty, her face and the tablet she is holding. এবং অবশিষ্ট ক্যামেরাটি স্ট্যাচু অফ লিবার্টির মুকুট, তার মুখমণ্ডল এবং তার ধরে রাখা পাথরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে। So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. এখন সুতরাং একজন ব্যক্তির পৃথিবীর যে কোনো স্থান থেকে স্ট্যাচু অফ লিবার্টি এর ওয়েব ক্যামেরার সমুজ্জ্বল যন্ত্রে অনায়াসে যাতায়াত করতে থাকবে। এবার চলে আসলাম আমাদের লেসন 4 নিয়ে, যেটা হলো লেক বৈকাল। আচ্ছা, লেক বৈকাল
is the deepest and one of the biggest and most ancient lakes of the world. লেক বৈকাল কি বিশ্বের সর্বাপেক্ষা বড় এবং প্রাচীনতম হ্রদ, ঠিক আছে, গভীরতম এবং অন্যতম বড়। ইট ইজ সিচুয়েটেড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ এশিয়া, এবং এটা প্রায় কি হয়েছে একটা আমাদের এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। লেক বৈকাল ইজ এ জাইগ্যান্টিক বোল অফ 445 মিটার্স এবাভ দ্য সি লেভেল। বৈকালটা একটা বিশাল জলাধার যা সমুদ্রপৃষ্ঠে প্রায় 445 মিটার উপরে প্রবহমান। দিস গ্র্যান্ড ইনর্মাস আনইউজুয়াল অ্যান্ড চার্মিং মিরাকল অফ নেচার ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া in the Burat Autonomous Republic of region of ইরিকুটস্ক, রাশিয়া। প্রকৃতির এই চমৎকার বৃহৎ দুর্লভ মনোমুগ্ধ হ্রদটি পূর্ব সাইবেরিয়ার দক্ষিণে অবস্থান করছে, যা রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্বায়ত্তশাসিত বুরিয়াত অঞ্চল প্রজাতন্ত্রে অবস্থিত। দ্য লেক কভার্স 31,500 স্কোয়ার কিলোমিটার। ইট ইজ 636 কিলোমিটার লং অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ অফ 48 কিলোমিটার ওয়াইড। এই লেক বৈকালটা 31,500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 36 কিলোমিটার দীর্ঘ এবং গড়ে 48 কিলোমিটার প্রশস্ত। দ্য ওয়াইডেস্ট পয়েন্ট অন দ্য লেক ইজ 79.4 কিলোমিটার। এটা সব থেকে প্রশস্ত অংশ 79.4 কিলোমিটার। দ্য ওয়াটার বেসিন অকুপাইজ 557,000 স্কোয়ার কিলোমিটার and contains 23,000 cubic kilometer of water, which is about 1/5 of the world's reservoir of fresh surface water. এবং 5,57,000 বর্গ কিলোমিটার জুড়ে অববাহিকা এবং প্রায় 23,000 কিউবিক কিলোমিটার পানি ধারণ করে, যা পৃথিবীর মোট ভূপৃষ্ঠস্থ নিরাপদ পানি, মানে আমাদের স্বাদু পানির কথা বলা হচ্ছে, স্বাদু পানির 1/5, 5 ভাগের 1 ভাগ। দ্য এভারেজ ওয়াটার লেভেল ইন দ্য লেক ইজ নেভার হাইয়ার দ্যান 456 মিটার। দ্য এভারেজ ডেপথ অফ লেক বৈকাল ইজ 730 মিটার and its maximum depth in the middle is 1,620 meter. It would take about 1 year for all the rivers of the world to fill Baikal's basin, and would take 400 years for all rivers, streams and brooks now flowing into Siberian Lake Sea to do the same. এবং এর হ্রদের পানির উচ্চতা কখনোই 456 মিটার বেশি হয় না। বৈকাল হ্রদের গড় গভীরতা 730 মিটার এবং এর সর্বোচ্চ গভীরতম স্থানের গভীরতা হচ্ছে 1,620 মিটার। পৃথিবীর সমস্ত নদীর পানি যদি বৈকাল হ্রদের জলাধার পূর্ণ করতে পারে তাহলে তার 1 বছর সময় লাগবে, এবং বর্তমানে সাইবেরিয়ান সাগরে প্রবহমান সকল নদী, ঝর্ণা এবং শাখা নদী দ্বারা এটি পূর্ণ করতে প্রায় 400 বছর সময় লাগবে। এটা এত পরিমাণে গভীর এবং এত পরিমাণে পানি সেটার মধ্যে আছে। ওকে, there are hot springs in the surroundings area of বৈকাল, এবং এই বৈকাল হ্রদের চারপাশে উষ্ণ ঝর্ণা রয়েছে। the quality of the water of these springs is excellent, এবং এই পানির ঝর্ণার পানির মান অত্যন্ত চমৎকার। the lake acts as a powerful generator and biofilter producing this water, এবং পানি তৈরি করতে বৈকাল হ্রদ একটি শক্তিশালী উৎস এবং জৈব ছাঁকনি হিসেবে কাজ করে। বৈকাল ইজ আ স্টোর্মি লেক। বৈকাল একটি ঝড় বিক্ষুব্ধ হ্রদ। অটাম ইজ দ্য মোস্ট স্টোর্মি টাইম, এবং শরৎকাল হচ্ছে সব থেকে ঝড়প্রবণ সময়। দ্য ওয়াইন্ড ব্লোজ ইন ভেরিয়াস ডিরেকশন, বিভিন্ন দিক থেকে এই সময় বায়ু প্রবাহিত হয়। দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য ওয়াইন্ড, এবং বায়ুর উপর আবহাওয়াটা নির্ভরশীল। এখানে ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ দ্য ওয়েদার ইজ ব্রাইট অ্যান্ড সানি, যদি সেটা উত্তর দিক থেকে প্রবাহিত হয় তাহলে আবহাওয়াকে উজ্জ্বল এবং রৌদ্রময়। দ্য ওয়াটার অফ দ্য লেক লুকস গ্রিন অ্যান্ড ডার্ক ব্লু, তখন কি হয়, রোদের পানির দেখতে কি সবুজ লাগে এবং কালচে নীলাভ বর্ণের লাগে। বাট ইফ দ্য ওয়াইন্ডস গেট স্ট্রঙ্গার বৈকাল টার্নস ব্ল্যাক, কিন্তু যদি বায়ুপ্রবাহ আরও দ্রুত বেগে ছোটে তখন রোদের পানি কালচে লাগে। ওয়েভস রাইজ হাই উইথ ক্রেস্ট, বড় বড় ঢেউ এবং সাদা ফেনা তৈরি করে। দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল, বৈকাল হ্রদের এই সৌন্দর্য ব্যতিক্রম ধর্মী। সো দ্যাটস ওভারঅল আওয়ার টুডেজ ইউনিট 8। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।